রাত প্রায় ১টা। নিব্রাসের গাড়ি এসে থেমেছে প্রাচীর বেষ্টিত একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। জায়গাটা ভীষণ নির্জন, শহর থেকে কিছুটা দূরে। চারপাশের বড় বড় গাছগুলো কেমন মাথা উঁচিয়ে দিয়ে বাড়িটাকে ঘিরে রেখেছে। ওয়াল মাউন্টেড লাইটগুলো অফ। অন্ধকারে ঘেরা জায়গাটাকে দেখতে ভীষণই ভয়ঙ্কর লাগছে। নিব্রাস মূলত মানুষের সমাগম থেকে বাঁচার জন্যেই প্রাচীর ঘেরাই এই বাড়িটা তৈরি করেছিল, যাতে সে নীরবে নিবৃত বাড়িটাতে থাকতে পারে, একা নিজেকে একটু সময় দিতে পারে। এই কারণে সে এখানে কোনো সিকিউরিটি গার্ডও রাখেনি, প্রয়োজন পড়েনি। চারপাশ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আর এখানকার সার্ভেলেন্স অপারেটর সে নিজেই। আয়াস ছাড়া এই বাড়ির ঠিকানা কারো কাছে নেই, এমনকি সাইলা খানের কাছেও না। নিব্রাস শ্বাস ছেড়ে একবার নূরের দিকে তাকায়। মৃদু হাসি ঝলকানি খায় তার টান টান শুষ্ক গোলাপি ঠোঁটে। কি কোমল, কি স্নিগ্ধ লাগছে সানফ্লাওয়ারকে, যেন আজ আসমান থেকে পরী নেমে এসেছে। পরীরা বুঝি এত মায়াবী হয়, এভাবে মায়া মায়া করে ঘুমায়? নিব্রাস নিজের মূর্খতার জন্য নিজেকে বকা দেয়। সে কিভাবে সামান্য পরীর সাথে তার সানফ্লাওয়ারের তুলনা করছে। পরীরা নিশ্চয়ই তার সানফ্লাওয়ার থেকে বেশি সুন্দর নয়। তাই হবে, কম সুন্দর, মনে মনে বিড়বিড় করল সে। সানফ্লাওয়ার তো তার মনের রানী, তার হৃদয়ের প্রথম মালকিন। এখন ঘুমের জন্য একটু নেতিয়ে পড়েছে, যদিও এই ঘুম সব স্লিপিং পিলের পাওয়ার। রাস্তায় রাস্তায় নিব্রাস অনেকবার গাড়ি থামিয়েছে। নূর একদমই লং জার্নি করতে পারে না। সারা রাস্তায় প্রচণ্ড রকমের অস্বস্তি করেছে, বমি করেছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে ঝিম মেরে পড়েছিল গাড়ির এক কোণে। কান্না করার কারণে আরও বেশি মাথাটা ধরে গিয়েছিল। নূরের এমন অবস্থায় নিব্রাস পাগল প্রায়। কি করবে সে ভেবে পাচ্ছিল না। কখনো মুখ মুছে দিচ্ছে, কখনো বা মাথায় পানি দিয়ে দিচ্ছে। মোট কথা, তার মনোযোগ মোটেও ড্রাইভিংয়ে নেই। চোখ জোড়া বারে বারে নূরেতে নিবদ্ধ হচ্ছিল। সানফ্লাওয়ারের এমন নাজুক অবস্থা তার মস্তিষ্কের তারগুলোকে পাট পাট করে ছেড়ে দিচ্ছিল। অসহনীয় ব্যথা। অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়ে নূরকে স্লিপিং পিল দিয়েছে সে। এটা ছাড়া তাকে শান্ত করার কোনো উপায় ছিল না। হঠাৎ নিব্রাসের মন ছটফট করে ওঠে। নূরকে কাছে পাওয়ার অভিলাষ তীব্র। কিছু না হোক, অন্তত একটু ওষ্ঠের ছোঁয়া তো পাওয়াই যায়। ভাবনাকে বাস্তবে পরিণত করতে দেরি করল না সে। দ্রুত সিট বেল্টটা খুলে নূরের ওষ্ঠে ওষ্ঠ মেলাল। তার শুষ্ক ওষ্ঠদয় ভিজে ওঠে মুহূর্তে। ওষ্ঠের সংঘর্ষ তীব্র থেকে তীব্র। পরম আবেশে মুহূর্তটাকে মনের খাঁচায় বন্দি করে নিল নিব্রাস। অথচ ঘুমন্ত নূর এখনও অজানায় হারিয়ে। রিমোটের সাহায্যে প্রাচীরের মাঝখানে অবস্থিত বড় গেটটা খুলে দিয়েছে নিব্রাস। নূরের চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে গালে শব্দ করে চুমু আঁকল সে। তারপর গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করে আবার গেটটা অফ করে দিল। নূরকে খাটে আরাম করে শুয়ে দিয়েছে নিব্রাস। আলতো হাতে মাথার দোপাট্টাটা খুলে ফেলেছে সে। এমনকি যা যা খোলা যাবে সব খুলতে সে সক্ষম হয়েছে। সে ভেবেছিল নূরের ড্রেসও চেঞ্জ করে দিবে, কিন্তু পরে আর করেনি। সানফ্লাওয়ার ভুল বুঝবে তাকে। ভুল বুঝে যদি আর কাছে না আসে? আগে আগে এমন করা যাবে না সানফ্লাওয়ারের সাথে। আগে সানফ্লাওয়ারের মনে জায়গা করে নিতে হবে, তারপর সব কিছু। নিব্রাস একটা বলে করে কুসুম গরম পানি আর স্যাভলন নিয়ে আসে। তারপর একটা তোয়ালে ভিজিয়ে আস্তে আস্তে নূরের হাত পা মুছে দেয়। বাইরে থেকে এসেছে, যদি নূরকে জার্মস অ্যাটাক করে? রিস্ক নেওয়া যাবে না। নূরকে সম্পূর্ণ স্টেরাইল করে সে আলমিরা থেকে নিজের এক সেট জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার মাস্ট, তার সাথেও জীবাণু থাকতে পারে। যদি তার শরীরের জার্মস নূরকে অ্যাটাক করে? নো ওয়ে, আগে থেকে সতর্ক থাকতে হবে। নো ঝুঁকি, নো আপস। ঠিক 15 মিনিটের মাথায় নিব্রাস ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তার ভেজা চুলে পানির ফোঁটা এখনও ঝলমল করছে। যদিও সে ওয়াশরুমের দরজার লক লাগায়নি, মনে হয়নি লক লাগানো উচিত। নূর উঠে তাকে খুঁজতে খুঁজতে যদি কোথাও চলে যায়, তখন অচেনা জায়গায় ভয়ও তো পেতে পারে তাকে না দেখে। নিব্রাস এক ঝলক নূরের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে। পাতলা কম্বলটা গায়ে জড়াচ্ছে না। গরম লাগছে কি? বারান্দার দরজা খোলা, বাইরে তো বাতাস বইছে স্পষ্ট। নিব্রাস সময় নষ্ট না করে রুমের দরজা আর বারান্দার দরজা অফ করে দিল। এসির টেম্পারেচার 25 ডিগ্রিতে দিয়ে লাইট নিভিয়ে দিল সে। তড়িঘড়ি করে খাটের উপর গিয়ে শোয়া হয়ে বসল। বাঁ হাত চেপে টেবিল ল্যাম্পটা জ্বালালো। পুরো ঘরে এখন আবছা হলুদ আলোর ছড়াছড়ি। নূরের মুখাবয়ব স্পষ্ট। নিব্রাস পাশে এসির রিমোটটা রেখে নূরের দিকে ঝুঁকল।
মুখাবয়বে দৃষ্টি দিল প্রথম। আবছা আলোয় নূরের স্কিন কালার কাঁচা হলুদের ন্যায় দ্যুতি ছড়াচ্ছে, ওষ্ঠদয় হালকা ডার্ক, হয়তো লিপস্টিকের কারণে। নিবরাস চক্ষু নেশালো, আনমনে বলল, প্রিয়তমা, তোমায় সানফ্লাওয়ার নাম দিয়ে ভুল করিনি। তাহলে? ধীরে ধীরে সে নূরের শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে চোখ বোলালো। সে যত গভীর হচ্ছে তত তার গলা শুকিয়ে যাচ্ছে। এ কেমন ভালোবাসা পাওয়ার ইচ্ছা! এটা নিশ্চয়ই ভালোবাসা পাওয়ার ইচ্ছা না, হয়তো কামনা। নিজেকে অনেক কথাই বুঝ দিতে লাগলো সে, তবে শরীরে কুলালো না। শরীরের ভরটা নূরের ওপর ছেড়ে নূরকে জড়িয়ে ধরল সে। কিছুক্ষণ জড়িয়েই ধরে রাখল। নূর বোধহয় এত বড় শরীরটার ওজন নিতে সক্ষম হলো না। ঘুমের ঘোরে মুচড়া মুচড়ি করে ছুটতে চাইল সে। গরম লাগছে বলে অস্ফুট আওয়াজ করল। অবশেষে জোর করে নিবরাস থেকে সরে যায় সে। কম্বলটাকেও লাথি দিয়ে পায়ের কাছ থেকে সরিয়ে দেয়। নিবরাসকে আরও অবাক করে দিয়ে সে এবার ওপাশ ফিরে শুয়ে পড়ে। কষ্ট পায় নিবরাস, সাথে একগুচ্ছ বিরক্তও ঘিরে ধরেছে তাকে। গরম লাগছে বলে এভাবে দূরে সরে যেতে হবে? সে তো শুধু একটু জড়িয়েই ধরছিল, আর তো কিছু করেনি। একটু কি অ্যাডজাস্ট করা যেত না? তৎক্ষণাৎ ভূত চাপল নিবরাসের মাথায়। কিছু একটা ভেবে এসির টেম্পারেচার 18 ডিগ্রিতে নামিয়ে দিল। 5 মিনিটে রুম ঠান্ডা, একদম হিমশীতল পরিবেশ। আর 5 মিনিট এভাবে থাকলে দাঁতের সাথে দাঁত লাগানো যাবে না। হলেও তাই। 5 মিনিটের মাথায় নূরের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। পাশে গরম কিছুর আভাস পেয়ে ছোট্ট বিড়াল ছানার মতো গুটিয়ে গুটিয়ে নিবরাসের কাছে ঘেঁষতে লাগলো। একসময় এপাশ ফিরে জড়িয়ে ধরল তাকে। এসির রিমোটটা পাশে রেখে জয়ের হাসি হাসে সে। এটাই তো চেয়েছিল। নূরকে জড়িয়ে ধরে গায়ে কম্বল টেনে দিল। এখন শান্তি লাগছে। নূর তার বুকে শক্ত করে জড়িয়ে ধরা। নিবরাসও টাইট হাঁক করে 5টা 10টা 20টা চুমু খেলো নূরের গালে। লাস্টে সে নূরের গালে কঠিন একটা কামড় বসায়। নূর ব্যথায় আলতো নড়ে ওঠে, তবে চোখ খোলে না সে। নিবরাস নূরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ফিসখিসিয়ে বলল, আমার থেকে দূরে গেলে তোমায় এমন শাস্তিই পেতে হবে সানফ্লাওয়ার। এটা তোমার প্রথম শাস্তি, তাই তুমি ছাড়া পেলে। নেক্সট টাইম আমি কোনো স্যাক্রিফাইস করব না। ভোরের নরম আলো জানলার ফাঁক গলে এসে পড়েছে কক্ষ জুড়ে। এই মৃদু আলোয় ধীরে ধীরে নূরের চোখ খুলে গেল। মিটমিট করে চারপাশটা দেখতেই কেমন যেন জায়গাটা অপরিচিত ঠেকল তার কাছে। শরীরটা ভীষণ হালকা লাগছে। ধীরে ধীরে বিছানা ছাড়িয়ে উঠে বসল সে। চারপাশে নজর বোলালো। বিশাল বড় কক্ষ। দক্ষিণা বারান্দা দিয়ে ছড়িয়ে পড়ছে সকালের এই মৃদু উজ্জ্বল আভা। এটা কি নিবরাসের বাড়ি? কোথায় সে? নূর খাট থেকে নেমে বারান্দার দিকে হাঁটা দেয়। পুরানে কালকের মেরুন আর গোল্ডেন মিশ্রণের কারুকাজ খচিত গাউনটা। নূর বারান্দায় গিয়ে দাঁড়াতেই তার চোখে বিস্ময় খেলে গেল। তার সামনে প্রাচীর ঘেরা বিশাল বড় এক মাঠ। দূরে যত দূর চোখ যায় আর কোনো বাড়িঘরের অস্তিত্ব নেই। প্রাচীর ঘেঁষে শুধু আকাশ ছোঁয়া গাছের আনাগোনা। গাছগুলো যেন এই দিগন্তজোড়া আকাশকে ছুঁয়ে দিচ্ছে অনিমেষে। এত বড় জায়গা কি নিবরাসের? হঠাৎ করে রুমের ভেতর থেকে এক মিষ্টি স্মেল ভেসে আসে তার নাকে। ল্যাভেন্ডার আর বার্গামটের ফ্রেশ ঘ্রাণ। কারো শরীরের ঘ্রাণ এটা। নিবরাস! তড়িৎ ফিরে নূর। নিবরাস দাঁড়িয়ে আছে হাতে ট্রে নিয়ে। পোড়ানে অলিভ গ্রিন একটা চিনোস আর হোয়াইট স্লিম ফিট টি শার্ট। চুলগুলো উস্কো খুস্কো, ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত মাথা জুড়ে। গুড মর্নিং সানফ্লাওয়ার, দেখা শেষ হয়েছে আমায়? নিবরাসের ঠাট্টার সুর। খানিকটা লজ্জা পেয়ে যায় নূর। এতক্ষণ ধরে বুঝি সে এভাবে নিবরাসের দিকে তাকিয়েছিল? ছি, নিবরাস নিশ্চয়ই এখন তাকে নাদান ভাবছে। গুড মর্নিং। নিবরাস ট্রেটা খাটের উপর রেখে নূরের কাছে এগিয়ে যায়। টেনে খাটের উপর এনে বসায়। নূর তাকিয়ে দেখে ট্রের দিকে। তার লজ্জা লাগছে ভীষণ। সে তো কোনো রান্নাই করতে পারে না। উল্টে নিবরাস এখন তাকে নাস্তা মেক করে খাওয়াচ্ছে। এখন মনে হচ্ছে জীবনে কিছু রান্না শেখা উচিত ছিল। অ্যাভোকাডো স্মুদি আর টোস্ট খেতে পারবে? নূর অপরাধী কণ্ঠে আওড়ায়, সরি। কেন? এই যে আমার আরও আগে ঘুম থেকে উঠে আপনাকে সাহায্য করা উচিত ছিল। আমি পড়ে পড়ে ঘুমিয়েছি আর আপনি কষ্ট করে ব্রেকফাস্ট রেডি করেছেন, তাই। নিবরাস নূরের গালে হাত রেখে বলে, তুমি কি ভাবছ তুমি কিচেনে রান্না করতে গেলে আমি খুশি হতাম, তোমায় রান্না করতে দিতাম? কখনোই না। তুমি হচ্ছ রানী। তুমি শুধু আমাকে অর্ডার দিবে, দেখবে কাজ হয়ে যাবে। নূরের যে কি লজ্জা লাগে নিবরাসের কথায়। লজ্জায় মাটির নুচে ঢুকে যাওয়ার উপক্রম। নিবরাস যে তাকে ইচ্ছে করে এমন লজ্জা দিচ্ছে তা তার বুঝতে বাকি নেই।
এর মধ্যে নিবরাস 1 চামচ স্মুদি নূরের সামনে ধরে। কোমল ললিত কণ্ঠে শুধায়, আমি খাইয়ে দেই। নিবরাসের মুখে খুশির ঝলক, চোখ যেন আজ কথা বলছে তার, যেন সে খুব করে চাইছে নূর বলুক যে হ্যাঁ দিন। নূর বিনা দ্বিধায় হাঁ করে। খুশি হয় নিবরাস, একের পর 1 চামচ স্মুদি পুরে দিতে থাকে নূরের মুখে। থামার নাম নেই। একসময় নূর খেতে না চাইলেও বাদ সাধে নিবরাস, বলে যে টোস্ট খেতে হবে না, অন্তত স্মুদিটা যেন শেষ করে। এতে নাকি অ্যাভোকাডো, কলা, দুধ, মধু আরও কত কি হেলদি ফুড আছে। নিবরাস এমনভাবে স্মুদির উপকারিতা বলে বলে নূরকে খামাচ্ছে যেন সে কোনো ছোট্ট বাচ্চা। নিবরাস কষ্ট করে বানিয়েছে, তাই নূর না করতে পারে না। পুরো বোল শেষ করেছে সে। নূরকে খাইয়ে নিবরাস ট্রেটা টি টেবিলের উপর রেখে দেয়। ঠোঁটের কোণে মৃদু হাসি। নূর সে হাসির কারণ বুঝতে পারে না। সে পুরো খাবার শেষ করেছে, এটা কি তার জন্য? নূরের ভাবনা মুহূর্তে। এই বিস্তীর্ণ বাড়িটাতে সব মিলিয়ে মোট 4টে বেডরুম, 2টো নিচতলায় আর 2টো উপরের তলায়। প্রত্যেকটা নূর ঘুরে ঘুরে দেখেছে, এমনকি প্রত্যেকটা রুমের মনোমুগ্ধকর সৌন্দর্যই তাকে মুগ্ধ করেছে। এই বাড়িটাতে ড্রয়িং ডাইনিং স্পেস একদম সমন্বয়, উন্মুক্ত কিচেন ডাইনিংয়ের পাশেই। ডাইনিং টেবিলে বসলেই কিচেন দেখা যায়। এই সমন্বিত বিন্যাস নিচের হলটাকে আরও আকর্ষণীয় করেছে। এই বিশাল বড় বাড়িটা ঘুরে দেখতে নূরের বেলা গড়িয়েছে বইকি। বাড়ির প্রতিটি জিনিস দেখতে যেমন ভীষণ সুন্দর, ঠিক তেমন প্রতিটি জিনিস পরিচয় দিচ্ছে নিবরাসের রুচি কতটা অত্যাধুনিক আর কতটা উন্নত মানের। দেখে বোঝার কোনো উপায় নেই যে নিবরাস এই বাড়িতে একা থাকত। এত বড় একটা বাড়িতে একা থাকাটা নিশ্চয়ই কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। নূর মুগ্ধতা নিয়ে ঘরের প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আর নিবরাস দেখছে তাকে। প্রতিটা জিনিস দেখার মাঝে মাঝে নূরের অধরজোড়া আলগা হয়ে মৃদু হাসির রেখা ফুটে উঠছে, আর এই হাসির রেখা দাগ টেনে দিচ্ছে নিবরাসের মনে। তার পলক পড়ছে না। এর মাঝে হঠাৎ নূর বলে উঠল, আপনি কি এত বড় বাড়িতে একা থাকতেন? নিবরাসের ধ্যান ভাঙে নূরের আকস্মিক প্রশ্নে। তার গভীর দৃষ্টি কিছুক্ষণ স্থির থাকে, তারপর অল্প হাসিতে মুখ উজ্জ্বল করে বলে, না। নূরের ভ্রুজোড়া কুঁচকে যায়। নিবরাসের দিকে গভীর দৃষ্টি ফেলে তাকায়, চোখে এক ঝুড়ি প্রশ্ন। তাহলে কে থাকতো? আয়াস ভাইয়া? নিবরাস ধীর গতিতে মাথা নাড়ে, না, সেও থাকতো না। ও তো মাঝে মাঝে কাজের প্রয়োজনে আসতো, 1-2 ঘন্টার মধ্যে আবার চলে যেত। নিবরাসের একটু বেখেয়ালি ভাব, চোখে অদ্ভুত দীপ্তি নিয়ে হাসি হাসি কণ্ঠে আবার বলল, আমার সঙ্গে যে থাকতো সে অসম্ভব কিউট, আমার প্রথম ভালোবাসা। তুমি যদি ওকে এখন দেখো, নিশ্চিত মনে মনে জেলাস ফিল করবা। নূর বিস্ময়ে আটকে যায়। সত্যি কি নিবরাসের জীবনে তার আগে কেউ ছিল? কিন্তু নিবরাস যে বলল তার জীবনে কেউ ছিল না। কি সেই প্রথম ভালোবাসা? নূর বোকা বোকা চাইল নিবরাসের দিকে, জড়তার কারণে প্রশ্নও করতে পারছে না। নিবরাস নূরের এমন অনভিপ্রেত চাহিনিতে বেশ মজা পেল। পকেটে হাত ঢুকিয়ে একটু ঝুঁকে নূরের মুখোমুখি হল। আলতো হেসে নূরের চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, এত উতালা হচ্ছ কেন তুমি? সন্দেহ করছো আমাকে, নাকি জানতে চাইছ? থতমত খেল নূর, আমতা আমতা করে বলল, জানতে চাইছি। নিবরাস হেসে ওঠে। বিশ্বাস হলো না? নূর চোখ তুলে তাকায় নিবরাসের দিকে। এতক্ষণে নিবরাস সটান হয়ে দাঁড়িয়েছে। মেইন দরজার দিকে তাকিয়ে উচ্চস্বরে আওয়াজ দিল, জ্যাক, জ্যাক, কাম কুইকলি। নিবরাস যেই গলার আওয়াজ দিল, অপ্রতিরোধ গতি নিয়ে প্রবল হুঙ্কারে দরজা অতিক্রম করে বিশাল আকৃতির একটা কুকুর ভেতরে প্রবেশ করল। প্রবল বেগে এসে ঝাপটে ধরল নিবরাসকে। নূর মুহূর্তেই স্থবির, শ্বাস আটকে আসে তার। ভয়ে কাচোমাচো হয়ে নিবরাসের পেছনে লুকিয়ে পড়ে। কুকুরটা নিজের ফিনফিনে পাতলা জিহ্বা দ্বারা লেহন করে দিচ্ছে নিবরাসের গায়ে। লালা দ্বারা চটচটে করে দিচ্ছে সে। নিবরাস কি এই কুকুরের কথা বলছিল? এটা কিউট। ওহ নো! নূর মাথায় হাত দেয়। মস্ত ভয়ঙ্কর এটা। এ এক অতিকায় দানব। এই দানব আকৃতির কুকুরটা বুঝি আর কিছুদিন পর তার সমান হবে। এটাকে তো কুকুর বললেও ভুল হবে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারালো দাঁত! এটা দেখে জেলাস হওয়া তো দূর, তার তো রুম থেকে বের হতেও সাহসে দেবে না। অলরেডি তার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। নিবরাস এক হাতে কুকুরটির শক্তপোক্ত গালে স্পর্শ করে, আর অন্য হাতে ভীত নূরকে নিজের কাছে টেনে আনে। কুকুরটিকে আদুরে গলায় বলে, জ্যাক, ইয়র মম। নূর বিস্ময়ে তাকায়। মম? সে নিবরাসের থেকে দৃষ্টি সরিয়ে ধীরে আবার কুকুরটার দিকে তাকায়। অদ্ভুতভাবে কুকুরটা আগে থেকেই তার দিকে চেয়ে আছে। দাঁত কপাটি বের করে রেখেছে। ফিনফিনে জিহ্বা বারবার বাইরে বেরিয়ে আসছে।
কিছু বলতে চাইছে কি সে? কিছুক্ষণের মাঝে নূরকে অবাক করে কুকুরটি তাকেও চেটে দিল। অদ্ভুত গরম, লালা দ্বারা ভিজিয়ে দিল নূরের হাত। এবার নূর ভয়ে জ্ঞান হারানোর পথে। জীবনের রাস্তায় কুকুর দেখলেও সে 10 হাত দূর দিয়ে হেঁটেছে, আর এখন একটা কুকুর তার হাত চেটে দিচ্ছে। নিবরাস নূরের এমন অবস্থা দেখে তাকে টেনে তার থাইয়ের ওপর এনে বসায়। থুতনিটা নূরের কাঁধের ওপর রেখে ফিসফিসিয়ে বলে, ভয় করছে ওকে? নিবরাসের কোলে বসে নূরের ভয় থেকে লজ্জাটাই আপাতত বেশি লাগছে। তাও মাথা নেড়ে অস্ফুট আওয়াজে বলল, বেশি? নূর এবার মাথা নাড়ে, তার বেশি ভয় করছে না তার। আলতো হাসে নিবরাস। সে জানে নূর কুকুরকে ঠিক কতটা ভয় পায়। ভয় ভাঙাতে সে নূরকে টেনে তার আরেকটু কাছে আনল। এবার নূরের পিঠ ঠেকেছে তার প্রশস্ত বুকে। সে পেছন থেকে 2 হাতে নূরের ডায়াফ্রাগামের নিচের অংশে জড়িয়ে ধরল। থুতনি এখনো নূরের কাঁধে। তার সুরসুরি লাগছে, তাও কিছু বলছে না। এর মাঝে নিবরাস বলে, আমার 7 বছরের সঙ্গীও। নানু ভাইয়ের খুব বিশ্বস্ত ছিল এটা, কিন্তু এখনো আমার সাথেই থাকে। আমাকে সব সময় সঙ্গ দেয়। নূর চমকিত হয়ে শোধায়, আপনার নানু ভাই তো তুর্কিতে ছিল, ওকে আনলেন কি করে? আমি যখন তুর্কিতে যাই তখন নানু ভাই আর নানুমণি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ওনাদের কেয়ারটেকার জ্যাককে দেখে রেখেছিলেন এতদিন। আমি দেখতে কিছুটা আমার মা আর নানু ভাইয়ের মতো, তাই ও আমাকে খুব জলদি কাছে টেনে নিয়েছে। আর ব্যাস, আমিও আমার একটা বন্ধু পেয়ে যাই, নিয়ে আসি ওকে আমার কাছে। ও যদি কামড়ে দেয়? নূর সন্ত্রস্ত স্বরে বলল। নিবরাস তীক্ষ্ণ দৃষ্টিতে নূরকে দেখল। নূর যে এখনো জ্যাককে ভয় পাচ্ছে তা তার নিকট স্পষ্ট। সে নূরকে ভরসা দিয়ে বলে, তুমি এই কুকুরটার সম্বন্ধে কিছু জানো? নূর নিঃশব্দে মাথা নাড়ে, বলে, কিভাবে জানবো আমি? নিবরাস ধীরে একটা তপ্ত শ্বাস ফেলে। ওর আসল নাম হলো ডোবারম্যান পিনশার। আমি ওকে ভালোবেসে জ্যাক ডাকি। জার্মানির অভিজাত কুকুরদের মধ্যে একটিও। অত্যন্ত সাহসী, বিশ্বস্ত আর অনুগত। মালিকের রক্ষার জন্য জান লাগিয়ে দেয়, এটাই ওর কাজ। নিবরাস নূরের কপালে এক আশ্বাসবাহী চুম্বন এঁকে দিল। বলল, এই যে তুমি আমার কাছের, ও বুঝে গেছে। তোমার দিকে সতর্ক নজর রাখবে, কিন্তু আঘাত করবে না, বরং কাছাকাছি থাকবে। খালি একটু আদর করতে আসবে তোমাকে। যদিও আমি ওকে বারণ করে দিব তোমায় আদর করতে, বলবো যাতে শুধু তোমার কাছাকাছি থাকে আর তোমাকে দেখে রাখে। কথাটা বলে সে নূরকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ে। জ্যাককে উদ্দেশ্যে করে বলে, মম ড্যাড এখন বাহিরে যাবে। ডু ইউ ওয়ান্ট টু গো? জ্যাক কি বুঝলো জানা নেই নূরের, তবে ও ছুটে গেল মেইন দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে কয়েকবার ডাক উঠল। নিবরাস মৃদু হেসে নূরকে বলল, দেখলে, ও আমাদের সাথে যাবে। নূর আলতো হেসে নিবরাসের গলা জড়িয়ে ধরল, বলল, কেন? নিবরাস নূরকে কিছুটা টিজ করে বলল, কেন মানে? ওর ইচ্ছে তাই যাবে। তুমি কি চাও না ও আমাদের সাথে যাক? নূর খানিকটা লজ্জা পেল, সামলে নিল নিজেকে। মাথা নেড়ে বলল, আমি মোটেও সেটা বলিনি। আমি বলতে চেয়েছিলাম, আমি আর জ্যাক যদি বন্ধু হয়ে যাই তাহলে আপনি ওকে কেন আমায় আদর করতে দেবেন না? হোয়াই? নিবরাস হাঁটতে হাঁটতে তড়িৎ উত্তর দিল, কজ তোমায় শুধু আমি আদর করব, আর কেউ না, শুধু আমি। ইটস অনলি মাই জব টু ক্যারেস ইউ। ডু ইউ গেট ইট, সানফ্লাওয়ার? এতক্ষণ নূর বহু কষ্টে নিজের লজ্জা সংযত করে রেখেছিল, কিন্তু নিবরাসের এমন নির্লজ্জ কথার দাপটে তা আর হয়ে ওঠে না। সে লজ্জায় লাজুকতার ন্যায় নিথিয়ে যায়। অবশ্য লাস্টে মাথা নেড়ে হ্যাঁ বোধায় নিবরাসকে। আস্তারিস্তা। সূর্যমামা এখন নিজের আলো আর তাপ গোছাতে ব্যস্ত। বিকেলের শেষ প্রহর। আকাশটা কেমন গাঢ় কমলা লাল রঙে সেজেছে, যেন একটা নতুন বউ। তবে কি লাভ, এখন তো সে তলপাতলপি নিয়ে ঠিকই লুকিয়ে পড়বে। নূর সুইমিং পুলে পা চুবিয়ে বসে আছে আর আকাশ দেখছে। সুন্দর বিকেলটাকে উপভোগ করছে এই নরম পানি আর মিষ্টি ঠান্ডা হাওয়ার সাথে। সকালে নিবরাসের সাথে রুম দর্শন দিতে দিতেই দেখেছিল তাদের রুমের একদম পাশেই অবস্থিত মাঝারি আকৃতির এই পুলটা। মাঝারিও নয়, বরং তার থেকেও ছোট। এই জায়গার সৌন্দর্য রক্ষার্থে পুলের আশেপাশে বাঁধানো হয়েছে লাইট গ্রে নন স্লিপ টাইলস। এক সাইড জুড়ে 2টি লাউঞ্জার আর বিশাল আকৃতির কয়েকটি শোপিস। নূরের ভাবনার মাঝে নিবরাস আসে, হাতে ধোঁয়া ওঠা কফি। নূরের দিকে 1 কাপ এগিয়ে দিয়ে সেও পুলে পা চুবিয়ে বসে পারে তার পাশে। নূর আলকো হেসে চুমুক বসায় কফি মগে। সে কাল রাতে এসেছে, এর মধ্যে একটা কাজও সে করেনি। রান্না থেকে শুরু করে ঘরে যত ধরনের কাজ আছে সব নিবরাস করেছে। এমনকি গোসলের পরের কাপড়গুলো নিবরাস ধুয়ে দিয়েছে, যদিও ওয়াশিং মেশিনে সাহায্য করেছে। তাও করেছে তো,
কোথায় সে টুকটাক কাজ করবে তা না, উল্টে নিবরাস সব করে দিচ্ছে। এমনকি তাকে চা কফিও বানাতে দিচ্ছে না। নূর কফি মগটা একপাশে রেখে বিষণ্ণ স্বরে আওড়ায়, আপনি তো আমাকে কোনো কাজেই হাত লাগাতে দিচ্ছেন না। আমি বোর হচ্ছি ভীষণ। আপাতত পড়ালেখাও শুরু করতে ইচ্ছে করছে না। কি করা যায় বলুন তো? নিবরাস কিছুটা ভাবুক হয়ে উত্তর দেয়, চলো শপিংয়ে যাই, মন ভালো লাগবে, আর বোর ফিল করবা না তুমি। আর বাকি রইল পড়ালেখা, ওটা যখন মন চায় তখনই করো, কারণ জোর করে পড়লে পড়া মাথায় থাকে না। নিবরাসের এমন ফোলকা লজিক নূরের পছন্দ হলো ভীষণ। বাবাও তাকে এমন কথাই বলতো, পড়া মাথায় না ঢুকলে বেশি প্রেশার দেওয়ার দরকার নেই নূর মা, যা মাথায় ঢুকেছে তাই বারে বারে পড়ো। বাবার কথা মনে আসতেই নূর ভাবল, বাবার সাথে তো এখনো কথাই বলা হয়নি। খুশি মনে নিবরাসের দিকে তাকিয়ে বলল, আচ্ছা যাব, এখন আপনার মোবাইলটা একটু দিবেন, বাবার সাথে কথা বলবো, আমারটা রুমে। নিবরাসের মনে মনে রাগে ঝলসে যায় নূরের এমন কথায়। দৃঢ় করে ধরে কফি মগটা, মুখে সাজানো হাসি ঝুলিয়ে নূরের দিকে মোবাইলটা এগিয়ে দেয়। নূর মোবাইলটা হাতে নিতেই কয়েকবার ফোন চাপল আনোয়ার হোসেনের নাম্বারে। দুর্ভাগ্যবশত নূর ওনাকে ফোনে পেলেন না। আবার চাপল, কিন্তু এবারেও পেলেন না সে। নূর হতাশ হয়ে ফোনটা নিবরাসের দিকে এগিয়ে দেয়। নিবরাস এতক্ষণ এমনভাবে বসেছিল যেন সে আনোয়ার হোসেনকে ফোন দেওয়ার ব্যাপারটা একদমই খেয়াল করেনি, অথচ তার কান ছিল খাড়া। ঘুরে ফিরে দৃষ্টি ছিল নূরের হাতে নেওয়া তার ফোনের দিকে। সে নূরের দিকে তাকিয়ে অবসন্ন গলায় শুধাল, কল ধরেনি? নূরও আনমনা হয়ে উত্তর দিল, না। ডোন্ট ওয়ারি, উনি হয়তো বিজি, সময় পেলে কল করবে। তাছাড়া কাল রাতে তো আমার সাথে কথা হয়েছে। সে নূরকে তাড়া দিয়ে বলে, লেটস গো, রেডি হয়ে এসো, আমরা বের হব। সন্ধ্যায় বের হয়েই তারা আগে সুপার শপে গেল। নিবরাস নূরের পছন্দ মতো সব জিনিস গুছিয়ে কিনছে। গ্রোসারি থেকে শুরু করে ফলমূল, শাকসবজি সব নূরের পছন্দ মতো নেওয়া হয়েছে। নূর যেটায় হাত দিয়েছে, নিবরাস তার সবগুলোই নিয়েছে। নূর যখন বুঝতে পেরেছে যে সে যা ছুঁয়ে দিচ্ছে নিবরাস তাই নিচ্ছে, তখনই সে নিজের হাত গুটিয়ে নেয়, আর কোনো জিনিসই স্পর্শ করল না। নিবরাসের এমন কাণ্ড মনোমুগ্ধকর লাগলেও কিছুটা বিরক্ত হলো সে। এমন করছে কেন লোকটা? সে মনে মনে হালকা বিরক্তিতে ফিসফিস করে বলে ওঠে, এই লোকটা কি একটু বেশি সিরিয়াস হয়ে গেল না? মাথাটা খারাপ হলো নাকি? নূর ধীরে সামনে এগিয়ে যাচ্ছে, আর দৃষ্টি ফেলে শেলফের জিনিসপত্রগুলোকে একে একে ছুঁয়ে দিচ্ছে। তবে অতি প্রয়োজনীয় জিনিস বাদে ভুলেও একটা জিনিসে হাতে দিচ্ছে না সে। নিবরাস পেছন থেকে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। নূরের প্রতিটি মুভমেন্ট খেয়াল করছে সে। নূর ধীর গতিতে হাঁটতে হাঁটতে কখন যে এতটা সামনে চলে গেল তার টেরই পেল না সে। নিবরাস শপিং কার্টটা নিয়ে দ্রুত এগিয়ে যায় নূরের দিকে। তুমি তো দেখছো আমায় পাত্তাই দিচ্ছ না সানফ্লাওয়ার। হঠাৎ পেছন থেকে নিবরাসের কথা কানে ভেসে আসতেই নূর থেমে দাঁড়ায়। সে পেছন ফিরে তাকাতে তাকাতে নিবরাস তার অনেকটা কাছে চলে আসে। তাকে আবার ভ্রুকুচকে প্রশ্ন করে, কিছু কিনছো না কেন? নূর এক পা পিছিয়ে যায়, হাতে ধরা শপিং কার্টের দিকে ইশারা দিয়ে বলে, আর কি কিনবো বলুন? যা যা দরকার ছিল সবই তো আপনি তুলে নিয়েছেন। নিবরাস নিজের হাতের কার্টের দিকে তাকায়, তারপর আবার পেছনে ফেলে আসা দুটো কার্টের দিকে চেয়ে বলে, কই কিনলাম? মাত্র তো 3টে কার্ট হলো। 3টে? চমকে তাকায় সে নিবরাসের দিকে, অবাক কণ্ঠে শোধায়, আপনি কি পাগল হয়ে গেছেন নিবরাস? এত খাবার কয়দিনের জন্য? আর এগুলো খাবে কে? নিবরাস একটুও বিচলিত নয়, বরং সে ভাবলেশহীন ভঙ্গিতে উত্তর দেয়, তুমি। এমনভাবে বলল যেন এই উত্তর সে বহু আগেই ঠিক করে রেখেছিল। নূর চমকে তাকায়, বলে ওঠে, অসম্ভব। তোমার শরীর দেখেছ? কয় কেজি হবে বলতে পারবে? মিনিমাম 45-46। একটা 18 বছরের মেয়ের ওজন 45 থেকে 46 কেজি, যেখানে তার স্বামীর ওজন 76 কেজি। মানা যায়? নূর হতবিফলভাবে তাকিয়ে আছে নিবরাসের দিকে। কি বলবে ভেবে পেল না সে। মানছে তার ওজন কম, তাও অস্ফুট স্বরে বলল, আমার ওজনের সাথে আপনার ওজনের সম্পর্কটা কি? নিবরাস নূরের বোকা কথায় সামান্য হাসে, তবে সেই হাসি ঠোঁটের কোণা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। সে মাথাটা একটু ঝুঁকিয়ে নূরকে টিস করে বলল, আমার গোলুমলু মেয়ে পছন্দ, তাই তোমাকেও গোলুমলু হতে হবে। লজ্জা, বিরক্তি, দ্বিধা মিলিয়ে নূরের গাল দুটায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল মুহূর্তে। চোরা দৃষ্টিতে আশেপাশে দেখতে লাগলো সে। কেউ কি আবার শুনে ফেলল? না, স্টাফগুলো অনেক দূরে, এই দিকে তাকাচ্ছেও না। নূর আচমকা নিবরাসের বাহুতে আস্তে একটা থাপ্পড় মারল।
ডাগর ডাগর চোখের ইশারায় হুমকি দিয়ে বলল, নির্লজ্জতার একটা লিমিট আছে। আপনি বাসায়ও এমন করেন আর এখানেও এমন করছেন। নিবরাস কিঞ্চিত হেসে বলল, ওকে, তাহলে শুধু বাসায় বলবো। তুমি কি চাও? নূর আবার চোখ বড় বড় করতেই নিবরাস ইশারা দিয়ে নিজের মুখ বন্ধ করে দেখায় যে, এই দেখো, মুখ অফ করলাম আমি। নিবরাস শোনেনি নূরের কথা। এত শপিং করেছে যে এইগুলো গাড়ির ডিকিতে পর্যন্ত আটছে না। শেষমেশ কিনা গাড়ির ব্যাক সিটেও রাখতে হয়েছে। ইনফ্যাক্ট সেখানেও এগুলো ঠুসে ঠুসে রাখা হয়েছে। নূর এগুলো দেখছে আর মনে মনে ভাবছে, এই লোকটার কি মাথায় কোনো সমস্যা আছে, নাকি শপিং সেন্স নামের বিষয়টা ওর অভিধানে নেই? গাড়ি স্টার্ট দেওয়ার 5 মিনিটের মাথায় নিবরাসের মাথায় এলো, নূরের জন্য তো কোনো ড্রেসই কেনা হলো না তার। আসার সময় তো গুটি কয়েকটা ড্রেস এনেছে মাত্র। আচমকা স্টিয়ারিং ঘোরাল সে, ইউ টার্ন নেয়। হেলে পড়া শরীরটা সামলে নূর চমকে তাকাল তার দিকে, বলল, এ কি, আপনি আবার কোথায় যাচ্ছেন? গেলেই দেখতে পাবে। ব্যাস, নিবরাস আর কোনো উত্তর দিল না। নূরও কিছু জিজ্ঞেস করল না আর। যখন যাবে তখন দেখা যাবে। গাড়ি চালানোর সময় একটা মানুষকে এতবার জ্বালানো উচিত বলে মনে করল না সে। বলা যায় না অসতর্কতায় কি থেকে কি হয়ে যায়। দুর্ঘটনার তো আর হাত পা নেই। নিবরাসের নজর রাস্তায়। দেখতে বেশ আকর্ষণীয় লাগছে তাকে। বাড়ি থেকে বের হওয়ার সময় নিবরাসের চুল যেমন সেট করা ছিল, এখন আর তেমনটা নেই। এলোমেলো উস্কো খুস্কো হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমতাবস্থায় নিবরাসকে আরও বেশি আকর্ষণীয় লাগছে। ফর্সা মুখ, তামাটে আর গোলাপি মিশ্রণের অধর, ললাটে পড়ে থাকা এলোমেলো চুল, সবকিছুই সুন্দর। নিবরাস না চাইলেও এই অবস্থায় যে কারো হৃদয়ে সে অনায়াসে ঢুকে যেতে পারবে। নিবরাসকে যেন কোনো ফেয়ারি টেইলের প্রিন্স থেকে কম লাগছে না। আচ্ছা, তাহলে কি এই সেই প্রিন্স? ছোটবেলায় বাবা যার কথা বলতো, যে একটা পঙ্খিরাজ ঘোড়ায় চেপে আসবে আর তাকে উড়িয়ে নিয়ে চলে যাবে? নূর নিজের ভাবনায় আপন মনে হাসে। কিছুক্ষণ পরপর আর চোখে নিবরাসকে দেখতে ভুলল না সে। দক্ষ হাতে স্টিয়ারিং ধরা গৌরবর্ণের পুরুষটা ক্রমশ তার মনে দখল করে নিচ্ছে। একটা মানুষ এতটা সুন্দর হয় কি করে? দেখতে যেমন সুন্দর, তেমন সুন্দর তার ব্যবহার। নূর ভেবে পেল না যে মানুষটা এত সুন্দর করে কথা বলে, এত ভালো ব্যবহার, তার কিনা এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। সে কিনা কারো সাথে মিশতে পারে না। সে একা, ভীষণ একা। নূর যে নিবরাসকে দেখছে তা খুব ভালো করেই বুঝতে পারল নিবরাস। গাড়ি চালালেও দৃষ্টি তার নূরের দিকেও আছে। নূরের কাছে নিজেকে আরও আবেদনময়ী করে তুলতে সে বিভিন্ন অ্যাঙ্গেলে বসে নিজেকে প্রেজেন্ট করল। এমন একটা ভান করল যেন সে নূরের অ্যাটেনশন পাওয়ার জন্য এমন করেনি, বরং এটা তার বসার স্টাইল। তবে বাস্তবতা ঠিক উল্টো। সে তো মনে মনে চাইছে নূর যেন তাকে এভাবেই দেখতে থাকে। নূরের দৃষ্টির ছায়া যেন তার মুখ থেকে সরে না যায়। সে তাকে দেখুক ঠিক এই এলোমেলো সৌন্দর্যে, উপভোগ করুক, মন প্রাণ দিয়ে শুধু দেখতেই থাকুক। নূরের অমত থাকলেও নিবরাস নূরের জন্য বেশ কয়েকটা ড্রেস কিনেছে। এর মধ্যে সিঙ্গেল টপই বেশি হবে। মাঝে মাঝে বৃষ্টি হলেও রোদের ভাবটাই বেশি থাকে, তাই সিঙ্গেল টপগুলোই বেশি সুবিধার মনে হলো নিবরাসের কাছে। নূর হাঁটছে আর বিড়বিড় করে ইচ্ছে মতো নিবরাসকে বকছে। নিবরাস যে শুনছে না এমনটা না, দিব্যি শুনছে নূরের কথা আর মনে মনে হাসছে। সে মুখে সিরিয়াস ভাব ফুটিয়ে নূরকে সামান্য খোঁচা মেরে বলল, আয়াতুল কুরসি পড়ছো সানফ্লাওয়ার? নূর থেমে পাশে মাথা উঁচিয়ে নিবরাসকে দেখল। নিবরাস তার থেকে অনেক লম্বা। মাথা না উঁচিয়ে নিবরাসের মুখ দেখতে পাবে না সে। ভ্রুকুচকে একটা মিনি হাসি দিয়ে বলল, আসলে কি বলুন তো, আয়াতুল কুরসি পড়ছিলাম। আমার সাথে একটা শয়তান হাঁটছে কিনা। ম্যাডামকে কি করেছে সেই শয়তান? কি আর করবে, মাথা খারাপ হয়েছে শয়তানের। এই যে এতগুলো শপিং করিয়ে দিল, বলুন তো গাড়িতে আমি এগুলো কোথায় রাখবো? জায়গা আছে? নূরের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে আরও আদর আদর লাগছে। নিবরাস একটু ঝুঁকে নূরের মুখোমুখি হয়। শপিং ব্যাগগুলো সব এক হাতে নিয়ে আরেক হাতে মিষ্টি করে নূরের নাকের ঘাম মুছে দেয়। ভারী গলায় বলে, মিসেস, তাহলে তো শয়তানটা আপনার অনেক খেয়াল রাখে, আপনিই বুঝলেন না। বাই দ্য ওয়ে, চলুন গাড়িতে বসুন। শয়তান যে গোলমাল পাকিয়েছে তার সলিউশন না হয় আমিই বের করে দেই। নূর ভেবেছিল নিবরাস বোধহয় তাকে শয়তান বলার জন্য একটু হলেও বকা দিবে, কিন্তু নিবরাস তো বকা দিলই না, উল্টে ঘুরিয়ে পেঁচিয়ে তাকেই ফাঁদে ফেলল। অদ্ভুত লোক একেবারে। নূর গাড়িতে বসা মাত্রই নিবরাস তার কোলের ওপর বেশ কয়েকটা শপিং ব্যাগ রেখে দিল, আর বাদ বাকিগুলো রাখলো তার পায়ের কাছে। নূর হতবম্ব হয়ে শুধু দেখছিল নিবরাসের এমন কাণ্ড। লোকটাকে এবার
নিঃসন্দেহে বদ্ধ পাগল উপাধি দেওয়া যায়। এটা গাড়ি, এইগুলো দিয়ে আস্ত এক পাঁচমিশালি দোকান দেওয়া যাবে। এতক্ষণে নিবরাস এসে বসে গাড়িতে। অমনি নূরের চোখ যায় পাশে এক ফুল বিক্রেতার দিকে। বাচ্চা ছেলে, বয়স 14-15 হবে হয়তো, তার দিকেই তাকিয়ে আছে। নূর নিবরাসের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আমাকে আরেকটা জিনিস কিনে দিবেন? নিবরাস গাড়ি স্টার্ট দিতে দিতে থেমে যায়। কি এমন জিনিস যা সানফ্লাওয়ারকে কিনে যাওয়া হয়নি তার? ছটফট করে ওঠে সে। কি এমন জিনিস সে এক্ষুনি কিনে দেবে সানফ্লাওয়ারকে? তড়িঘড়ি করে বলে ওঠে, কি? নূর প্রথমে একটু সংকোচ বোধ করলেও পরে আঙুল দিয়ে বাইরে ইশারা দিয়ে বলে, ওই যে ফুল। নিবরাস বাইরে দৃষ্টি দিতেই হাত নেড়ে ছেলেটা ডাক দেয়। ছেলেটা বুঝি হাতে চাঁদ পেল। এক দৌড়ে আসলো গাড়ির কাছে, বলল, কি নেবেন আপামনি? নিবরাসের মেজাজ যেমন এতক্ষণ ফুরফুরে ছিল, অমনি ছেলেটার মুখে আপামনি নামটা শুনে মেজাজ তরতর করে বেড়ে গেল। আপামনি, মনি তো প্রিয় মানুষগুলোর নামের সাথে সংযুক্ত করা হয়। তাহলে কেন এই ছেলে সানফ্লাওয়ারকে মনি বলল? তার মানে কি সানফ্লাওয়ারও এই ছেলেটার প্রিয়, পছন্দের? মুহূর্তে এই কৃষ্ণবর্ণের ছেলেটার প্রতি এক আকাশ পরিমাণ তিক্ততায় তার হৃদয় বিষিয়ে উঠল। ইচ্ছে করল গলা টিপে আজীবনের জন্য ছেলেটার জবান বন্ধ করে দিতে, কিন্তু আফসোস, পারল না সে। নূরের জন্য তার এই ভাবনাটাকে এখানেই কবর দিয়ে দিল। মুখে আলগা হাসি ঝুলিয়ে বলল, সবগুলো ফুল দাও। ছেলেটি একগাল হেসে উঠল। তবে সেই হাসি হৃদয় ছুঁতে পারেনি নিবরাসের, শুধু একটা কারণে। নূরকে যদি এই ছেলে ভালোবেসে না ডাকতো, তাহলে হয়তো এই ছেলেটার হাসি তার মনের মধ্যেও কিছুটা পৌঁছাতো। ছেলেটা যেই নূরের হাতে ফুলের মালাগুলো দিতে যাবে, অমনি নিবরাস থামিয়ে দেয়। নিজে সিট থেকে উঠে মালাগুলো নেয়। জিজ্ঞেস করে কত হয়েছে। অমনি ছেলেটি দাঁত কেলিয়ে বলে, ভাইজান, একটা 40 টাকা করে। এইখানে 15টা মালা আছে, আপনি আমারে দিবেন 600 টাকা। ছেলেটির কথা মুখে থাকতেই নিবরাস দুটো কোচকোচে 1000 টাকার নোট এগিয়ে দেয় ছেলেটার দিকে। ছেলেটা কিছু বলতে যাবে, অমনি নিবরাস বলে ওঠে, রেখে দাও, কিছু খেয়ে নিও, ব্যাস, আর একটা কথাও না। সোজা গাড়ি স্টার্ট দিল সে। না ছেলেটাকে কিছু বলার সুযোগ দিল, না আর কিছু করার। অমনি গাড়িটা হাইওয়ে শত গাড়ির মধ্যে বিলীন হয়ে গেল। নিবরাস দাঁতে দাঁত চেপে গাড়ি চালাচ্ছে, আর নূর মালাগুলোর দিকে তাকিয়ে ভাবছে। সত্যি, নিবরাসের মতো মানুষ হয় না। নিশ্চয়ই ছেলেটাকে দেখে মায়া হয়েছিল তার, তাই তো এতগুলো টাকা টিপস দিয়েছে। অনমনে সে নিবরাসের দিকে তাকিয়ে মৃদু আওয়াজে বলল, আপনি সত্যি চমৎকার নিবরাস। আলতো হাসি ফুটে ওঠে নিবরাসের বেরঙিন অধর জোড়ায়। তবে সেই হাসির জায়গা বেশিক্ষণ হয়নি নিবরাসের ওষ্ঠে। সেকেন্ডেই তা বিদায় নিয়েছে অধর জোড়া থেকে। উপরে শান্ত হলেও ভেতরে উদ্বিগ্ন সে। মনে মনে বলে ওঠে, স্মাইলি ফেসে গ্লিচ, ভিতরটা ব্লিড করে সাইলেন্টলি। গুডকাই মোডে স্টাক, অথচ আসল আমি অস্থিরলি অফলাইনে। নূর বসে আছে ড্রয়িং রুমের ফ্লোরে। জ্যাক খাবার খাচ্ছে আর সে দেখছে। এই বিশাল আকৃতির কুকুরটার সাথে মাত্র সকালেই দেখা হয়েছে তার। এর মধ্যেই জ্যাক তার সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে, কাছে কাছে ঘেঁষতে চাইছে। কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে তাকে খেলার জন্য ইশারা দিচ্ছে। নূর উঠে কিচেনের দিকে গেল। নিবারাস ডিনার রেডি করছে। নূরকে কিচেনের দিকে আসতে দেখে সে আগে থেকেই একটা টুল রেডি করে রাখল, যাতে নূর এসেই বসতে পারে। নূর এসে নিবারাসের পাশে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো যে সে কি রান্না করছে, কিন্তু তাতে বাধা দিল নিবরাস। হাতে টেনে তাকে পাশের টুলটাতে বসিয়ে দিল। নিবারাসের শরীরে কিচেন অ্যাপ্রন লাগানো। রান্না করার সময় তার অঙ্গভঙ্গিও ছিল একদম সিম্পল আর নর্মাল। রান্নার মাঝে মাঝে সে নূরের সাথেও টুকটাক কথাও বলছে, তাও যেন ভীষণ অ্যাট্রাক্টিভ লাগছিল তাকে। নূর কথার ফাঁকে বারে বারে আর চোখে তাকায় নিবারাসের দিকে। নিবারাসের সকল কাজ কত নিখুঁত, কত স্মুথলি সব হ্যান্ডেল করছে সে, যেন হাজার লেভেলে কনফিডেন্ট আছে তার মধ্যে। যেখানে তার কাজ করার কথা ছিল সেখানে তা করছে নিবরাস, তাও আবার কত আনন্দ নিয়ে কাজ করছে সে, একটুও বিরক্ত নেই মুখে। নূর কিছুটা হতাশ হয় নিজের ওপর। আসলেই সে গুড ফর নাথিং। কোনো কাজই সে ঠিক করে করতে পারে না। না ঘরের কোনো কাজ ঠিক করে করতে পারে, আর না রান্না বান্না করতে পারে। এমনকি পড়ালেখাটাও তার দ্বারা ভালোভাবে হয় না। তার এমন উদাস মুখাবয়ব দেখে নিবারাস তাকে শুধায়, মন খারাপ? নূর আলগোছে মাথা নাড়ে। নিবরাস গ্যাস কমিয়ে দ্রুত নূরের কাছে এসে হাঁটু গেড়ে বসল। নূরের উরুতে হাত রেখে বলল, আমি কি কোনোভাবে তোমায় কষ্ট দিয়েছি সানফ্লাওয়ার? ভুল হয়েছে আমার? দ্বিতীয়বারের মতো নূর ডানে বামে মাথা নাড়ে। মন খারাপ করে বলে ওঠে, আমি কিছু পারি না নিবরাস। ঘরের কোনো কাজ পারি না, রান্না বান্না পারি না, এমনকি পড়ালেখাটাও ভালো করে করতে পারি না। আমি সব কিছুতেই লুজার। এগুলো কিছুই তোমায় করতে হবে না। আর কে বলেছে তুমি লুজার? তুমি আমার মনে জায়গা করতে পেরেছ, যা আর কেউ পারেনি। মানে বুঝো তুমি এটার? তুমি যা পেরেছ তা আর কেউ করতে পারেনি, আর না পারবে। সুতরাং তুমিই হলে সব থেকে বড় উইনার।
তাও নূরের খারাপ লাগে। সে আসলেই কিছু করতে চায়। সকাল থেকে নিবারাস কত কাজ করেছে, তারপর আবার রান্নাও। সে দেখে সব। যদি এখন সে কোনো কাজ জানতো তাহলে অন্তত নিবারাসকে একটু হেল্প করা যেত। নূর ধীর কণ্ঠে বলে, সব কাজ তো এখন আপনাকে করতে হচ্ছে। আমি তো কিছুই করতে পারি না। আমারও তো কিছু করা উচিত, তাই না? তোমাকে আমি কাজ করানোর জন্য আনিনি সানফ্লাওয়ার। তোমার কাজ একটাই, আর সেটা হলো আমায় মন প্রাণ দিয়ে ভালোবাসা। তুমি শুধু আমায় ভালোবাসো, আর বাকি কাজ আমি সামলে নিব। নিবারাসের দৃঢ় কণ্ঠস্বর। সে 2 হাতে নূরের এক হাত আবদ্ধ করে রেখেছে। দৃষ্টিসীমা এখনো নূরেতে। তার এমন কথায় নূর কি বলবে ভেবে পেল না। এই লোক জেনে বুঝে এতবার ভালোবাসার কথা বলে, যাতে সে লজ্জা পায়, যেন লজ্জায় চোখ তুলে তাকাতে না পারে। এখন তো মনে হচ্ছে তার মনের দুঃখের কথাগুলো নিবারাসকে বলা যাবে না, না হলে সে এটাকেও ভালোবাসায় ট্রান্সফার করে দিবে। নূরের আকাশকুসুম ভাবনার মাঝে নিবরাস নূরকে কোলে তুলে নেয়। আচমকা হঠাৎ এমন হওয়ায় নূর তাল সামলাতে পারে না। পড়ে যাওয়ার ভয়ে হুট করে নিবারাসের গলা জড়িয়ে ধরে। চোখ মুখ খিঁচে বন্ধ করা। তোমার খুব কাজ করার ইচ্ছে, তাই না সানফ্লাওয়ার? তাহলে করো, বাট আমার সাথে। নিবারাস নূরকে কিচেন অ্যাপ্রন পরিয়ে নিজের সামনে দাঁড় করায়। এক হাতে নূরের কোমর ধরে কাছে টেনে এনে 2 হাতে নূরের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সে নূরের হাত ধরে কিউকাম্বারে ছুরি বসায়। সূক্ষ্মভাবে এক এক পিসে কেটে নিতে থাকে কিউকাম্বারটা। যেহেতু নিবরাস নূর থেকে অনেক লম্বা, তাই সে কিছুটা ঝুঁকে আছে। নূরের কাঁধে থুতনি ঠেকিয়ে তাকে স্যালাড কাটা শেখাচ্ছে। আর এই দিকে নূরের অবস্থা খারাপ। বারে বারে নড়ে চড়ে উঠছে সে। স্যালাড কাটার দিকে তার মনোযোগ একেবারে শূন্য। নিবারাসের গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি তার কাঁধে সুচালো সুইয়ের ন্যায় বিঁধে যাচ্ছে। আর আরেকদিকে নিবারাসের স্ট্রং পারফিউমের ঘ্রাণ তার নাকে সুরসুরি দিচ্ছে। সবকিছুই বেসামাল। নূরের ছটফট দেখে নিবরাস মুচকি হাসে। আর একটু ঘনিষ্ঠ হয় সে। নূরের কানের সাথে তার নাক ঠেকানো। গরম ধোঁয়া ওঠা শ্বাস আছড়ে পড়ছে নূরের ঘাড়ে। কানগুলো লাল হয়ে উঠছে তার। ধোঁয়া বেরোচ্ছে। শরীরটাও বোধহয় গরম হয়ে যাচ্ছে। নিবারাসের বেশ মজা লাগলো নূরের এমন অবস্থা দেখে। মনে মনে কেমন যেন অজানা উচ্ছ্বাস ঢেউ তুলল। ভালো লাগার এক সমুদ্রে সে হারিয়ে যেতে শুরু করল। নিজের আনন্দে সে ইচ্ছে করেই নূরকে ছুঁয়ে দিচ্ছিল বারংবার। আর নূরের সামনে সে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করল যেন সে ছুঁকে কাজ করার জন্য এমনটা হচ্ছে। কি করবে? নূরকে ছুঁতে তার ভালো লাগে ভীষণ। ইচ্ছে করে নূরের পুরো শরীর দখল করে নিতে। ছোট্ট শরীরটার প্রতি কত মায়া তার। ইচ্ছে করে এই ছোট্ট শরীরটার প্রতি ভাঁজে ভাঁজে তার নাম লিখে দিতে। কিন্তু গলা শুকিয়ে আসেনি বারাসের। ঢোক গেলা যাচ্ছে না। হুঁশ ফিরতেই দ্রুত নূরকে ছেড়ে দূরে সরে গেল সে। গ্লাসে জল নিয়ে গোগ্রাসে গিলতে লাগলো, যেন এই মুহূর্তে সে সাগর সম পানি গিলে নিতে পারবে, তাও পিপাসা মিটবে না। নিবরাস দূরে যাওয়ায় নূর যেন একটু মুক্তি পেল। এতক্ষণ নিবারাসের এত কাছে থেকে যেন দম বন্ধ হয়ে আসছিল তার। শরীরটা কেমন তাড়ানা তাড়ানা দিয়ে উঠছিল। এখন একটু শান্তি লাগছে। তবে এখানে দাঁড়ানো এখন অসম্ভব। তার ভেতরটা কাঁপছে ভীষণ। নিবারাসের এলোমেলো ছোঁয়াগুলো মাথায় আসতে লজ্জায় লাল হয়ে যায় সে। এক ছুটে পালায় সে কিচেন রুম থেকে। তাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে জ্যাকও ঘেউ ঘেউ করতে করতে তার পিছু নিতে যায়। জ্যাক যাবে যাবে প্রস্তুতি নিয়ে ছুটতেই পেছন থেকে নিবরাস হাস্কি কণ্ঠ ছুড়ে জ্যাকের দিকে। স্টপ জ্যাক, ডোন্ট গো। থেমে যায় জ্যাক। ফিরে আসে সিঁড়ির কাছ থেকে। নিবরাস এক পিস কিউকাম্বার মুখে দিয়ে বিড়বিড় করে বলে, তুমি এখনো আমার ভালোবাসার ঘোরে আছো সানফ্লাওয়ার, আর আমি চাই না জ্যাক গিয়ে তোমাকে আমাদের মুহূর্তটা ভুলিয়ে দিক। নূর খাটের পাশের ছোট্ট ডিভানটাতে মাথা এলিয়ে আজ শোয়া হয়ে আছে। ভাবছে আজকের দিনের কথাগুলো। আজ সারাদিন সে নিবারাসের সাথে কাটিয়েছে। নিবরাস নিজের কাজকর্ম সবকিছু ফেলে শুধু তাকে সময় দিচ্ছে। কয়জনই বা পায় এমন ভালোবাসা? এই রকম ভালোবাসাকে নিশ্চয়ই অবহেলা করা উচিত নয়। তাই তো শত লজ্জা উপেক্ষা করে একসাথে ডাইনিং টেবিলে বসে খাবার খেয়েছে, সঙ্গ দিয়েছে নিবারাসকে। হয়তো নিবারাসের কাছে না আসলে সে কখনোই জানতেই পারত না মানুষের লাইফ ঠিক কতটা ডিফিকাল্ট, মানুষ টিকে থাকার জন্য কি পরিমাণ স্ট্রাগল করে। সে তো এতদিন ভাবতো লাইফ ইজ বিউটিফুল, ঘোরো ফেরো মজা করো ব্লা ব্লা ব্লা। কিন্তু আসলে জীবন তো এমন না। জীবন কোনো ফ্যান্টাসি না, তবে কিছুটা কল্পনার মতো। আর আমরা এই কল্পনায় হাতে গণা কয়েকটি গুটি মাত্র। সময় হলে সেই গুটিগুলো তুলে নিতে উপরওয়ালার 1 সেকেন্ডও সময় লাগবে না। তাও মানুষের কত লোভ, কত অহংকার। হঠাৎ মোবাইলের শব্দে নূরের ধ্যান ভাঙে।
টি টেবিলের উপর উকি দিতেই দেখে এটা নিবারাসের মোবাইল। স্ক্রিনে আয়াস নামটা জলজল করছে। সে মোবাইলটা হাতে নিয়ে এগিয়ে যেতেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায়। নাকটা বুঝি ফেটেই গিয়েছে। নাকে 2-3টে ঘোষা দিয়ে উপরের দিকে তাকায়। নিবরাস জিজ্ঞাসু দৃষ্টিতে আপাতত তার দিকেই তাকিয়ে আছে। নূর মোবাইলটা নিবরাসের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার মোবাইলে কল এসেছে। কে? নিবরাস নূরের হাত থেকে মোবাইলটা নিতে নিতে শুধায়, আয়াস ভাইয়া। এতক্ষণে কল ডিসকানেক্ট হয়ে গেছে। নিবরাস কল চাপতেই যাবে, অমনি আবার আয়াসের নাম্বার থেকে কল এলো। নিবরাস একবার নূরের দিকে তাকিয়ে কল রিসিভ করলো। হ্যালো স্যার, আপনি অফিসে আসবেন কবে? শায়লা খান অনেক বড় সমস্যা করছে। আপনি যে প্রজেক্টটা নিতে চাননি উনি তা নিয়েছেন। অনেক সিন ক্রিয়েট করেছে। বড় ডিল স্যার। আপনার নামে এত বড় শেয়ার থাকার পরেও আপনার মতামত নেননি উনি। তো? নিবরাসের হেয়ালি কণ্ঠস্বর। আয়াস চমকালো বোধহয়। 2-3 বার কথা থাক্কালো তার। বলল, তো মানে স্যার, আপনার কিছু যায় আসে না। কোম্পানিটার 80% শেয়ার আপনার নামে। আপনার কথার গুরুত্ব সেখানে সব থেকে বেশি। তাছাড়া আমি এই প্রজেক্ট নিয়ে ভেবেছি। এই প্রজেক্টে লাভ থেকে লোকসান বেশি হবে। আপনাকে তো আগে বলেছি। ধমকে ওঠে নিবরাস, তুমি আমাকে একদমই জ্ঞান দিবে না আয়াস। আমি জানি কি করতে হবে কি না করতে হবে। অ্যান্ড নেক্সট টাইম সময় অসময়ে একদম কল দিবে না। আর যদি দেখেছি রাতে কল দিয়েছো, তাহলে মনে রেখো তুমি আর পরের সকাল দেখতে পারবে না। নিবরাস গিসগিস করে কলটা কেটে দেয়। নূর মুখ টিপে টিপে হাসছে। নিবরাসকে ফোনটা দিয়ে সে তার কাছেই দাঁড়িয়েছিল। মোট কথা নিবরাস তাকে যেতে দেয়নি। এক হাতে মোবাইলটা নিয়ে আর এক হাতে শক্ত করে ধরে রেখেছিল তাকে। আর এইদিকে নিবরাসের মোবাইল লাউড স্পিকারে থাকার কারণে আয়াসের সব কথা নূর শুনতে পেয়েছে। কি হলো, তুমি আবার হাসছো কেন? নূর ঠোঁট কামড়ে ধরে, বলে, আপনি আয়াস ভাইয়াকে বকা দিলেন যে এই জন্য। নিবরাস নূরকে হেঁচকা টান মেরে কাছে নিয়ে আসে। হাতটা সোজা কাঁধের উপর দিয়ে বলে, তোমার যদি আয়াসকে বকা খেতে দেখে মজা লাগে, তাহলে আমি আবার আয়াসকে বকা দিব। নিবরাসের মুখটা হাসি হাসি। সারাদিনের ক্লান্তি বোঝাই যাচ্ছে না। নূর মাথা নাড়ে, বলে, আর বকা দেওয়ার দরকার নেই। তবে আপনাকে একটা কথা বলি, তুমি আমার কাছে পারমিশন চাচ্ছ কেন সানফ্লাওয়ার? সোজা আমাকে আদেশ করো। আমি ব্যবসা সম্পর্কে তো বেশি কিছু জানি না, কারণ বাবা ডাক্তার ছিল আর আশেপাশের কেউই নেই যে ব্যবসা করে। কিন্তু আয়াস ভাইয়ার কথাগুলো শুনে মনে হলো আপনার কাল একবার অফিসে যাওয়া উচিত। না হলে আপনার সৎ মা বড় কোনো গন্ডগোল পাকাবে। তাছাড়া আপনি ওনার সম্পর্কে যা যা বলেছেন তা শুনে তো ওনাকে ভালো মানুষ বলতে পারি না, তাই না? নূর একটু সংকোচ বোধ করলো কথাগুলো বলার সময়। তবুও যখন দেখেছে নিবরাস তার কথা মনোযোগ দিয়ে শুনছে, তাই এক নিঃশ্বাসে বলে দিয়েছে, আচ্ছা যাব। তবে আমি কি পাবো? নূরের দিকে এক ধ্যানে তাকিয়ে বলল সে, মানে কাল আমি অফিসে যাব। সারাদিন তোমার থেকে দূরে দূরে থাকবো, তাও আবার তোমার কথায়। এর বদলে আমি কি পাবো? কি দেবে আমায় তুমি? নূর হতাশ হয়ে বলল, আমার কাছে তো কিছু নেই। তোমার কাছেই আছে। অ্যান্ড এই শিওর, তুমি ছাড়া এই জিনিসটা আর কেউ আমাকে দিতে পারবে না। ইনফ্যাক্ট এটা খুবই মূল্যবান। নিবিরাসের কথাই নূর ভেবে পেল না যে তার কাছে কি এমন মূল্যবান জিনিস আছে যা আর কারো কাছে নাই। আশ্চর্য কণ্ঠে সে নিবারাসে শুধালো, কি জিনিস? আগে বলো দিবে। নূর রাজি হয়ে যায়, বলে, আচ্ছা যদি আমার কাছে সত্যি এমন জিনিস থাকে তাহলে অবশ্যই দিব। আগে তো বলুন তো জিনিসটা কি? প্রমিস। চুমু। আচ্ছা। আনমনে কথাটা বলে নূর চমকে তাকায় নিবরাসের দিকে। নিবরাস তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। কি বলতে কি বলে ফেলেছে সে, এখন নিজেই দ্বিধায় পড়ে গেছে। সকাল সকাল আকাশটা মেঘাচ্ছন্ন, আলোর রেশ নেই বললেই চলে। ব্যালকানির থাই গ্লাসটা যদিও হাট করে খোলা, তারপরেও সিল্কের পর্দাগুলো টেনে দেওয়া হয়েছে। এসি অফ। বাহির থেকে আগত মৃদু বাতাসে ধবধবে পর্দাগুলো আকাশের শুভ্র মেঘের মতো হাওয়ার ভেলায় ভাসছে। শেষ রাতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল। সারাদিনের উত্তপ্ততাকে মুহূর্তে মিটিয়ে দিয়েছিল এই এক পশলা বৃষ্টি। আর এখন আকাশের এমন অবস্থা তারই প্রতিফলন। এইদিকে নূর হালকা ঠান্ডা অনুভব করায় নড়ে চড়ে ওঠে। আড়মোড়া দিতেই ছট করে উঠে বসল সে। আশেপাশে চোখ বুলিয়ে নিবরাসকে খুঁজে। ঘর একদম ফাঁকা, নিবরাস নেই। সে আরও আশ্চর্য হলো তখন যখন সে নিবরাসের টি শার্ট নিজের গায়ে দেখল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে দেখে চমকালো সে। সকাল 8:30। নূর এখনও মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নিবরাসের টি শার্ট বেশ লম্বা, তার হাঁটুর কাছাকাছি চলে যাচ্ছে। এত লম্বা টি শার্টের কারণে তার টপটা অদৃশ্যমান হয়েছে, ঢাকা পড়ে গেছে টি শার্টের নিচে।
নূর বারে বারে টি শার্ট টানছে আর কালকে রাতের কথা ভাবছে। যত ভাবছে ততই লজ্জায় কুটি হয়ে যাচ্ছে সে। কাল যখন নেব্রাস তার ওষ্ঠে ওষ্ঠজোড়া চেপেছিল তখন দুজনেই মত্ত হয়েছিল গভীর ভালোবাসা আদান প্রদানে। এক পর্যায়ে নেব্রাসের থেকেও নূরের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রবল। ইনফ্যাক্ট সেই সুযোগে সে নেব্রাসের কোলে পর্যন্ত বসে পড়েছিল। নেব্রাসকে আরেকটু নিজের করতে চেয়েছিল। কাছে যাওয়ার বাসনায় নিজেকে প্রায় সঁপেই দিচ্ছিল নেব্রাসের কাছে। সে নেব্রাসের আরেকটু ঘনিষ্ঠ হতেই যাবে, কিন্তু হঠাৎ করে নেব্রাস ছিটকে দূরে সরে যায়, তার ওষ্ঠজোড়া মুক্ত হয়ে এক কঠোর বন্দিখানা থেকে। নূর বিষাদগ্রস্ত দৃষ্টিতে নেব্রাসের পানে তাকায়, চোখে কাতরতা। অন্ধকারে তার মুখ স্পষ্ট দেখা গেল কিনা জানা নেই, তবে তার ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ নিজের কানেই ভেসে আসছে বারংবার। সে চাতক পাখির ন্যায় বসেছিল নেব্রাসের দিকে তাকিয়ে। যদিও নেব্রাস কাছে আসেনি তার, উল্টে তাকে অবাক করে দিয়ে নেব্রাস তাকে কোলে উঠিয়ে নিয়ে সোজা বেডে শুয়ে দিয়েছে। তারপর নিজেও শুয়ে পড়েছিল নূরের ঘাড়ে মুখ গুজে। নূর আর কোনো কথা বলতে পারে না, সে যেন একটা পাথরে রূপান্তরিত হয়েছিল। সারা রাতটা এভাবেই কাটে যায়, নির্গুম। শেষ রাতের দিকে বোধহয় একটু চোখ লেগে এসেছিল তার। নূরের ভাবনার মাঝে দরজার নব ঘুরায় নেব্রাস। শব্দ পেয়ে নূর পেছন ফিরে তাকায়। নেব্রাস এলোমেলো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চুলগুলো আগের মতো সেট করা নেই, মুখটাও কেমন যেন ফ্যাকাশে। গুড মর্নিং সানফ্লাওয়ার। গুড মর্নিং। তুমি এখনও এভাবে ফ্রেশ হওনি? নূর আমতা আমতা করে। নেব্রাসের গলাটাও কেমন যেন লাগছে। নেব্রাস কি অসুস্থ? নূর কিছু বলতে যাবে তার আগে নেব্রাস বলে উঠল, শেষ রাতে বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডাই পড়েছে। তুমি ঠান্ডায় জবুথবু ছিলে, তাই আমি এই টি শার্টটা পরিয়ে দিয়েছি। নেব্রাসের এমন কথায় নূরের বিরক্ত লাগে। এভাবে কথা বলছে কেন সে? গোমরামুখ। এ তো ফর্ম্যালিটির কি আছে? পড়িয়েছিস তো পড়িয়েছিস, বেশ করেছিস, তাই বলে এভাবে বলতে হবে? আরে ব্যাটা, তোর বউকেই তো পড়িয়েছিস, কোনো পর্নারীকে তো আর পড়াসনি। মনে মনে নেব্রাসকে বকা শেষ করে নূর কিছু বলতে মুখ খুলবে, অমনি দ্বিতীয়বারের মতো তাকে আবার থামিয়ে দেয় নেব্রাস। বলে, আমি ডাইনিংয়ে আছি, তুমি ফ্রেশ হয়ে সোজা নিচে আসো। নূরকে কিছু বলার সুযোগ না দিয়ে নেব্রাস আবার চলে যায় দরজা বন্ধ করে। আর এইদিকে নূর এটাই বুঝতে পারছে না যে নেব্রাসের মুডের এই 12টা বেজে আছে কেন। সে কি কিছু করেছে? কিন্তু কি করেছে? ভাবতে ভাবতে ক্লোজেট থেকে এক সেট চুড়িদার বের করে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। নূর খাচ্ছে আর চোখে নেব্রাসকে দেখে যাচ্ছে। স্যুট কোট পরিহিত এক সুদর্শন পুরুষ। যতটা সুদর্শন হলে একটা নারীর দৃষ্টি বারে বারে তার দিকে যায়, ঠিক ততটা সুদর্শন নেব্রাস। 100% পিওর অ্যান্ড হ্যান্ডসাম। নেব্রাসের দিকে কিছুক্ষণ তাকিয়ে নূর হতাশ দৃষ্টিতে নিজের প্লেটের অমলেটটার দিকে তাকায়। সে এই নিয়ে 2টো অমলেট খাচ্ছে। অলরেডি একটা টোস্ট শেষ, আরেকটা হাতে নিয়েছে সে। অপরদিকে নেব্রাস, সে তো এখন আপাতত ঘাস পাতা চিবুচ্ছে। অমলেট আর স্যালাড, এইগুলো খেয়ে এত লম্বা সময় পর্যন্ত মানুষটা থাকবে কেমন করে? খিদে লাগবে না? আচ্ছা, অতি সুদর্শন পুরুষেরা কি শুধু ঘাস পাতাই খায়? নূর তার খাওয়ার মাঝে নেব্রাসকে বলে, আপনি কি কোনো কারণে রাগান্বিত? নেব্রাস খেতে খেতেও থামে, নূরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তুমি এখন বুঝতে পেরেছ? নূর একটু থতমত খায়। ব্যাপারটা এমন নয় যে সে বুঝতে পারেনি, সে শিওর ছিল না। কি হলো বলো? আমার যে মুড ভালো নেই, তুমি তা এখন বুঝতে পেরেছ? নেব্রাসের সম্পূর্ণ দৃষ্টি নূরের দিকে। মুখাবয়ব বোঝা গেল না, তবে জানার আগ্রহ যে প্রবল তা ধরতে পারল নূর। বলল, আসলে সকালেই একটু বুঝতে পেরেছিলাম, শিওর ছিলাম না, তাই আপনাকে জিজ্ঞেস করতে পারিনি। আপনিও তো তখন তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেলেন, আর জিজ্ঞেস করা হয়নি। আর কখন যে অফিসের জন্য রেডিও হয়ে গেলেন আমি তো দেখলামই না। নেব্রাস বোধহয় এবার একটু নর্মাল হয়েছে। নিজের চেয়ারটাকে টেনে নিয়ে যায় নূরের কাছাকাছি। ধীরে নূরের হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নেয়, করুণ চোখে তাকায় নূরের দিকে। তুমি ছাড়া তো আমার কেউ নেই নূর, বিশ্বাস করো, তুমিই আমার পৃথিবী। আগে আমি শুধু নিজের জন্য বাঁচতাম, এখন তোমার জন্য বাঁচি। তুমিই যদি আমার কষ্ট না বোঝো তাহলে কে বুঝবে বলো? নেব্রাসের কথায় নূরের কষ্ট লাগে, কিন্তু নেব্রাসের কষ্টের কারণ তো আগে বলতে হবে। এমনি এমনি তো একজনের মনের কষ্ট হুট করে বুঝে ফেলা যায় না, কোনো কারণ তো অবশ্যই থাকা চাই বোঝার জন্য। আচ্ছা, কাল রাতে সে নেব্রাসের সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল, এটাই কি নেব্রাসের রাগান্বিত হওয়ার কারণ? নূর একটা ঢোক গিলে আমতা আমতা করে বলে, আপনি কি কাল রাতের জন্য রেগে আছেন? নেব্রাসের উত্তরে মনক্ষুণ্ণ হয় নূরের। স্বামীর কাছাকাছি গেলে বুঝি স্বামীরা রাগান্বিত হয়? সে মিনমিন করে বলল, সরি, কাল রাতে আপনার কাছাকাছি যাওয়ায় যদি আপনি রাগ করে থাকেন, তাহলে আমি আর কখনো আপনার কাছাকাছি যাব না।
নূর কথাটা সম্পূর্ণ করার আগে নিবরাস তার ওষ্ঠে ওষ্ঠ লাগিয়ে দেয় ছোট্ট করে। কাজটা করতে বোধহয় 10 সেকেন্ড সময়ও লাগেনি নিবরাসের। নূর হতবিভুল হয়ে তাকিয়ে আছে তার দিকে, হয়তো কিছু বুঝেই উঠতে পারছে না সে। তুমি আমাকে এই বুঝতে পেরেছ সানফ্লাওয়ার? তোমার ছোঁয়া পেয়ে আমি রাগ করব? এটাও কখনো সম্ভব? আমি রাগ করি তোমার ছোঁয়ার অভাবে, তোমার ভালোবাসার অভাবে আমার সব রাগ। তুমি একটু ভালোবেসে দিলেই তো আমি ঠিক হয়ে যাই, আর তুমি শুধু আমার থেকে দূরে দূরে থাকতে চাও। নিবরাসের কথায় কি ছিল জানা নেই, তবে নূরের খুব খারাপ লাগে। এখন এই লোককে কি করে বোঝাবে? সে যদি কাছে থাকে তাহলে তারও খুব ভালো লাগে, খুশি লাগে, মনে হয় যেন পুরো দুনিয়া তার সাথে আছে। আপনি শুধু শুধুই ভুল বুঝছেন। আমি আবার কি করলাম? আমি তো সারাক্ষণ আপনার কাছে কাছেই থাকি, দূরে কই যাই? নিবরাস মনমরা হয়ে বলল, যাও, না হলে আজ আমাকে অফিসে পাঠাচ্ছ কেন? নিবরাসের প্রশ্নবোধক চাহনি। নূর যেন আকাশ থেকে পড়ল। এটা যেন একটা বাচ্চার স্কুলে না যাওয়ার বাহানা দিচ্ছে। বাচ্চারা যেমন বলে আমি স্কুলে যাব না, ঠিক তেমনভাবে নিবরাস ঘুরিয়ে পেঁচিয়ে বলছে আমি অফিস যাব না। নূর ভ্রু কুচকালো, মৃদু কণ্ঠে বলল, এটা আপনার কেমন ধরনের কথা হলো? আপনার অফিস আছে, অফিস যাবেন না? নাকি সব কিছু চাঙে তুলে দিয়ে বসে থাকবেন আর আপনার সৎমা অগোচরে আপনার সব রিজেক্ট করা ডিল আবার অ্যাপ্রুভ করুক? কি তাই তো? নিবরাস চোখ মুখ কুচকে বিরক্তিকর একটা শব্দ বের করে, বলে, ওনাকে প্লিজ আমার মা বলবে না সানফ্লাওয়ার, মাথা ঠিক থাকে না আমার। সাইলা খান ওনার নাম। তুমি আমার স্ত্রী, নিবরাস আহমেদ খানের স্ত্রী। ওনাকে তুমি সাইলা খান বলে ডাকতে পারো, যোগ্যতা আছে তোমার। নিবরাসের কণ্ঠে যে রাগ প্রকাশ পাচ্ছে তা হারে হারে উপলব্ধি করতে পারছে নূর। অফিসে যাওয়ার আগ মুহূর্তে নিবরাসের রাগা উচিত হবে না। কে জানি সেখানে গিয়ে আবার কি করে, যা রাগ শরীরে। প্রসঙ্গ এড়ানোর জন্য নূর বলল, আচ্ছা বলবো, ওনার নাম ধরেই বলবো, কিন্তু আগে আপনি অফিসে যান আর মাথা থেকে ওই সব কথা ঝেড়ে ফেলুন। আমি আপনার থেকে দূরে সরে যাচ্ছি না, কাজ কাজের জায়গায়, বউ বউয়ের জায়গায়। তাহলে প্রমাণ দাও। কি প্রমাণ? আমাকে চুমু দাও, ঠোঁটে ইশারা দিয়ে বলল নিবরাস। ইনফ্যাক্ট আমি যেদিন যেদিন অফিসে যাব সেদিন সেদিন তুমি আমার বেশি করে আদর করে দিবে। নূর হতচকিত তাকায়, অবাক কণ্ঠে বলল, এটা আবার কি ধরনের প্রমাণ? আমি পারবো না। রাতে তো নিজেই লাইট অফ করে চুমু খেলে। সিরিয়াসলি, আমি যদি ওইখানে নিজেকে কন্ট্রোল না করতাম তাহলে তুমি অনেক দূর এগিয়ে যেতে। এমনকি কি? নূর চোখ বড় করে অবাক কণ্ঠে শুধায়। নিবরাস আলতো বাঁকা হাসে, মুখটা নূরের কানের কাছে নিয়ে বলে, ড্রেস খুলতেও লেট করতে না তুমি। নূরের কান ঝাঝা করে ওঠে, আর বসে থাকতে পারে না সে। পেটের মধ্যে কেমন যেন সুরসুরি সুরসুরি লাগছে, গালে রক্তিম আভা ছড়াচ্ছে। লজ্জায় আড়ষ্ট সে এবার যেন একেবারে গুটিয়ে যায়, না পারছে বসতে আর না পারছে উঠতে। অবশেষে বাধ্য হয় নিবরাসের কথা মানতে। এখন থেকে তার দিনটা শুরু হবে নিবরাসের সাথে চুমু আদান প্রদানের মাধ্যমে। নিবরাস যে কতটা বউসোহাগী তা এখন নূর বেশ ভালো করে বুঝতে পারছে। এক সম্পূর্ণ পাগল। সকালের ব্রেকফাস্ট তো মেক করেই ছিল, তারপর আবার লাঞ্চ রেডি করে দিয়ে গেছে। এই মানুষটা শরীরে কত এনার্জি আছে তা জানা নেই নূরের। এত কাজ কিভাবে করে? বেলা এখন 1টার ঘরে। নূর কোনো কাজ খুঁজে পাচ্ছে না এই বিশাল বাড়িতে। সে কিছুক্ষণ পড়ালেখা করেছে তো কিছুক্ষণ জ্যাকের সাথে খেলেছে। এই সময়টায় জ্যাক ঘুমাচ্ছে, তাই সে এখন একা। যদিও নিবরাস তাকে আধা ঘন্টা অন্তর অন্তর কল করছে, তাও এখন সে ভীষণ মিস করছে নিবরাসটি। নিবরাস এখন যদি তার সাথে থাকতো তাহলে নিশ্চয়ই সময়টা ঠাস করে চলে যেত। ভাল লাগছে না তার। খাটে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে সে। বোরিং ফিল করছে ভীষণ। নিবরাস আর জ্যাক ছাড়া আর কেউ নেই এই বাড়িতে। সে ওর সাথে সময় কাটাবে। হুট করেই নূরের মোবাইলটা আবার বেজে ওঠে। ভাবে নিবরাস কল করেছে বোধহয়। মোবাইলটা ডিভানেরও করে খাটের ওপর থেকে উঠে সে ছুট লাগায় সেদিকে। নিবরাস উন্মাদ গতিতে গাড়ি চালাচ্ছে। হুঁশে নেই সে। সামনে ড্যাশবোর্ডের ওপর নূরের ভিডিও চলছে। সে এখনও কিচেনে হেসে হেসে কারোর সাথে কথা বলছে। নিবরাস বারে বারে স্ক্রিনে নূরের ফেস টাচ করছে আর ঠোঁট টাচ করছে। তার উত্তাল চেহারা, যেন মরে যাচ্ছে সে। নিবরাস গাড়ি চালাচ্ছে আর বিড়বিড় করছে, মরে যাব আমি, মরে যাব। এই জন্যেই কি তুমি আমায় অফিসে পাঠিয়ে দিয়েছো সানফ্লাওয়ার, আমার থেকে দূরে যাওয়ার জন্য? নিবরাসের মুখাবয়ব শক্ত। সে দাঁতে দাঁত পিষে বলে, তুমি শুধু আমার সানফ্লাওয়ার, শুধু আমার সাথে কথা বলবে, আর কারো সাথে না। মেরে ফেলবো আমি। তোমার সাথে যারা যারা কথা বলবে তাদের সবাইকে মেরে ফেলবো আমি। আমার 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 তুমি, তুমি শুধু আমার। সানফ্লাওয়ার, আসছি আমি, আসছি।